শ্বশুরবাড়ি আসার ঘণ্টা কয়েকের মধ্যেই সংসারের ইতি ঘটে পুনমের। বহু আকাঙ্ক্ষিত বাসর ঘরটিতে প্রিয় মানুষের জায়গায় এলো তার মৃত্যু সংবাদ। সংসার শুরুর আগেই বিধবার খাতায় নাম পড়ে উনপা জুড়ে মেয়েটির। প্রেমের বিয়ে ছিল হৃদমের সাথে তার। দীর্ঘ সম্পর্ক না হলেও অসম্ভব গভীর ছিল সে সম্পর্ক। ৮ মাসের মানভিমান, ঝগড়া, বিরহ, প্রেম সবের সুন্দর দিনগুলো ফেলে বিয়ের পিঁড়িতে বসে দুজনে। পুনমের সবে এইচএসসি পরীক্ষা শেষ হয়েছে। কোনো এক অনিবার্য কারণে সম্পর্ক শুরুর পর থেকেই হৃদম বিয়ের জন্য প্রেশার ক্রিয়েট করতে থাকে এবং শেষমেশ তার পীড়াপিড়িতেই এত দ্রুত অল্প আয়োজনে বিয়ের কাজ সেরে ফেলতে হয় তাদের। বিয়ের নিয়মকানুন এবং সামাজিকতা শেষে পুনকে সাজিয়ে গুছিয়ে তথাকথিত বাসর ঘরে পাঠিয়ে দেওয়া হয়। সে যখন কাঙ্ক্ষিত মানুষটার অপেক্ষায় ঝিমাচ্ছিল তখনই তার ফোনে অপরিচিত নম্বর থেকে ফোন আসে। বারবার রিংইং হওয়ার পর এক প্রকার বাধ্য হয়েই ফোন রিসিভ করে পুন। অতঃপর অপ্রত্যাশিত সেই খবরটি শুনেই জ্ঞান হারায় সে। পুনমের হুঁশ ফেরে পরদিন বিকেলে। ততক্ষণে হৃদমের দাফনও হয়ে গেছে। শেষবারের জন্য প্রিয় মুখটি দেখার সুযোগ অবধি সে পায়নি, বরং তাকে শুনতে হয় অপয়া, অলক্ষ্মী শব্দগুলো। অলক্ষ্মী শব্দটার থেকে বাঁচানোর জন্য তৎক্ষণাৎ পুনমের শ্বশুর ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিয়ে ফেলেন। বলা বাহুল্য হৃদমের বাবা রেদোয়ান রায়হান অজানা কোনো এক কারণে পুনকে অত্যন্ত স্নেহ করেন। উনার এই স্নেহের পরিমাণ অসীম। এর ছোট একটা উদাহরণ হল পুনমের বিয়ের শপিং তিনি নিজে করেছেন। পুনমের বিয়ের শাড়িটা অবধি উনারই পছন্দ করে দেওয়া। বিয়ে বাড়ির রেশ কেটে গেলেও শোকের ছায়া কাটেনি পুনমের শ্বশুর বাড়ি থেকে। 4 দিনেও সেখানে নিস্তব্ধ পরিবেশ বিরাজমান। এই 4 দিনে পুনমের বাবা মেহফুজ আহমেদ অত্যধিক বার এসেছেন পুনকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু পুনম কাঠ হয়ে বসেছিল, দরজা জানালা বন্ধ করে। কথাও বলেনি কারো সাথে। আত্মীয় স্বজন, প্রতিবেশীদের টিপ্পনি কাটা কথার জবাবেও সে বলেনি কিচ্ছুটি। কেবল তার শ্বশুরের সাথে বেশ কয়েকবার কথা হয়েছে তার। সেটাও ক্যাজুয়াল কিছু কথাবার্তা। কিন্তু পুনম বুঝতে পেরেছে তিনি তাকে অন্য কিছু বলতে চাইছেন। আর সেটা বলতেই তিনি সহজ হওয়ার জন্য তাদের কথোপকথন চালিয়েছেন। কোনো এক অজানা আশঙ্কায় পুনম নিজেও কিছু জিজ্ঞেস করতে পারছে না উনাকে। কিন্তু পুনম জানে, তিনি তাকে চলে যাওয়ার কথাটাই বলবেন। আর সেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। মরে গেলেও সে এই বাড়ি ছেড়ে যাবে না, কোথাও না। কিন্তু তার নিয়তি বোধ হয় চাইছিল অন্য কিছু। একরকম ভাবে মাসখানেক কেটে যায়। পুনম আগের থেকে কিছুটা স্বাভাবিক হয়। যদিও এটা তার জন্য খুব সহজ ছিল না। সহজ করে দিয়েছেন তার শ্বশুর রেদোয়ান রায়হান। নিজের ছেলের শোক ভুলতে পুনমকে নিজের মেয়ের মতোই আগলে রেখেছেন। তাকে স্বাভাবিক করার জন্য প্রাণপণ চেষ্টা করে যান। কিন্তু আশ্চর্যজনক সত্যি তার শাশুড়ি বিদেশ থেকে ডিগ্রিধারী হয়েও কুসংস্কারে বিশ্বাসী। হৃদমের মৃত্যুর জন্য তিনি ইনিয়ে বিনিয়ে পুনমকেই দায়ী করেন। জাতিতে বাঙালি হলেও ক্যানবেরায় জন্ম হয়েছে ওনার। সেখানকার এক ভার্সিটির প্রফেসর ছিলেন রেদোয়ান সাহেব। সেখানেই তাদের প্রথম দেখা, অতঃপর প্রণয় এবং পরিণতি বিয়ে।
যদিও তার শাশুড়ি মিসেস রায়হানের আগেও বিয়ে হয়েছিল অ্যান্ডি ফ্রাঙ্কলিন নামের এক ভদ্রলোকের সাথে। এমনকি আগের সংসারের ছেলেও আছে ওনার। কিন্তু ভালোবাসার টানে উনি সব ছেড়ে ছুটে আসেন বাংলাদেশে। মাতৃস্নেহের সবটা দিয়ে রিদমকে মানুষ করে তোলেন। সেজন্যই তার মৃত্যুটা মেনে নেওয়া উনার জন্য অত্যধিক কঠিন হয়ে পড়ে। প্রচণ্ডভাবে ভেঙে পড়েন মানসিক যন্ত্রণায়। সেজন্যই পুনকে সহ্য করতে পারছেন না তিনি। যাই হোক, ঠেলেঠুলে মাস পেরুতেই পুনমের জীবনে নতুন এক ঝড়ের আবির্ভাব ঘটে। আর এই ঝড়ের সূচক তার শ্বশুর রেদোয়ান রায়হান। কাউকে কিছু না জানিয়ে তিনি পুনমের বিয়ে ঠিক করে ফেলেন আরভিন নামের কারো সাথে। বিয়ের কথা তাকে জানানো হয় রেজিস্ট্রি পেপার হাতে দিয়ে। কিন্তু পুণ্য তার সিদ্ধান্তে অটল। সে বাকি জীবন হেসেখেলে দিব্যি কাটিয়ে দিবে রিদমের স্মৃতি আঁকড়ে। জান গেলেও সে অন্য কাউকে বিয়ে করবে না। না, না, না। কিন্তু তার শ্বশুর তাকে অবাক করে দিয়ে তিনি নিজের জান দিয়ে দেন তার বিয়ের জন্য। আত্মহত্যার চেষ্টা করেন রেদোয়ান রায়হান। অবস্থা খারাপ থাকার কারণে 3 দিন আইসিইউতে রাখা হয় উনাকে। 12 দিনের মাথায় বাড়ি নিয়ে আসা হয়। এবং এক ভয়ানক পরিস্থিতির মধ্য দিয়ে বিয়ে হয়ে যায় পুনমের, আরভিন নামের সেই ছেলেটার সাথে। শুধু বিয়েই নয়, পুনমের জন্য আরও একটা চমৎকৃত বিষয় ছিল তার দ্বিতীয় বাসর রাত। নামমাত্র সেই তথাকথিত বাসর রাতটা তার জীবন পুরোপুরি বদলে দেয়। নিজের ঘরে কিংবা তথাকথিত বাসর ঘরে ঢুকে পুন ছোটখাটো না, বেশ বর্ষর ধাক্কা খায় আরভিন ছেলেটাকে দেখা মাত্রই। কি গভীর ডার্ক ব্লু চোখ জোড়া! যেন আকাশ নীলের নিচের শান্ত সমুদ্র। ঘন কালো ভ্রু কুঁচকিয়ে তাকিয়ে আছে তার দিকেই। মুহূর্তেই পুণ্য বুঝে যায় আরভিন বাঙালি নয়, ভিনদেশী। দেখা শেষ হলে এই পেপারটায় সাইন করে দাও। আরভিনের গম্ভীর গলায় হোশ ফেরে পুনমের। থতমত খেয়ে তড়িঘড়ি করে তার হাত থেকে পেপারটা নেয়। কলম এগিয়ে দিতে কলমটাও নেয়। কিন্তু সাইন করার আগে পেপারে চোখ বুলাতেই আঁতকে ওঠে পুণ্য। বিস্ফোরিত দৃষ্টিতে তাকায়, একবার পেপারের দিকে অন্যবার আরভিনের দিকে। কিন্তু আরভিন নির্বিকার। যেন এই সইটা সাধারণ কোনো নিয়মেই ছিল। পুন ঠোঁট কামড়ে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। ভাঙা এবং ঝাঁঝ মিশ্রিত গলায় বলে, এসবের মানে কি? আপনি নিজেকে পাগল প্রমাণ করছেন কেন? আরভিন তীক্ষ্ণ দৃষ্টিতে পুনমের দিকে তাকিয়ে দেখে মেয়েটা রীতিমত কাঁপছে। তবে কাঁপনটা কোনো অনুভূতির বহিঃপ্রকাশ তা সে ধরতে পারল না। তাই শান্ত সুরে সে জবাব দেয়, ডোন্ট বি আপসেট। মনে করো, বাসর রাতের বউয়ের থেকে গিফট চাইছি সইটা। তাই দ্রুত গিফটটা হস্তান্তর করে আমাকেও গিফটটা দেওয়ার সুযোগ দাও। পুণ্য এবার নিজেকে সামলাতে পারল না। আরভিনের দিকে 2 পা এগিয়ে গিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, এবার আমি নিশ্চিত হলাম আপনার মাথায় গন্ডগোল আছে। পাগল না হলে কেউ মৃত মানুষকে ডিভোর্স দেওয়ার কথা বলতো না। আরভিনের দৃষ্টি আরও কিছুটা তীক্ষ্ণ হয়।
গম্ভীর গলায় বলে, প্রথমবার না জেনে পাগল বলেছ মানা যায়, দ্বিতীয়বার বউ বলে মাফ করে দিলাম, আরেকবার যদি এই ওয়ার্ডটা কানে আসে কসম বলছি খুব খারাপ হবে। আর এত ধৈর্য আমার নেই। সাইন করার কথা আর একবারও বলবো না। আরভিনের দৃষ্টিতে ঘাম ছুটে পুনমের। মুহূর্তেই এমন পাল্টে যাওয়া রূপে আতকে উঠে সে। কাপা কাপা হাতে সই করে দিয়ে বিড়বিড় করে বলে, ইয়া মাবুদ, শেষ পর্যন্ত এক সাইকোর সাথে আমার বিয়ে হল। পুনমের সই শেষ হতেই আরভিন বাঁকা হেসে কাগজটা ছিনিয়ে নেয় তার থেকে। ভাঁজ করে একটা ফাইলে রাখতে রাখতে বলে, এখন বাজছে ৮টা। ১০টার মধ্যে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিবে। এরপর ১ মিনিট সময়ও বেশি পাবে না। ৩টার ফ্লাইটে ক্যানবেরায় যাচ্ছি আমরা। অ্যান্ড ইটস ইউর গিফট ফ্রম ইউর হাজবেন্ড। কথাটা বলে আরভিন এক মুহূর্ত দেরি করেনি। চলে যায় তার ঘর ছেড়ে, ধূপধাপ পা ফেলে। কিন্তু পুন দম আটকে দাঁড়িয়ে থাকে, কাঠ হয়ে। আরভিনের শেষ কথাগুলো হজম করতে কষ্ট হচ্ছে তার। বিনা মেঘে বজ্রপাতের মতোই এই ভয়ঙ্কর গিফটটা পুনকে দ্বিতীয়বারের ভেঙেচুরে ঘুরিয়ে দেয়। কাঁপতে কাঁপতে ধপ করে বসে ফ্লোরে। হাঁটু গেড়ে ফুপিয়ে কেঁদে উঠে সে। হুট করে মাথায় উষ্ণ হাতের ছোঁয়া পেয়ে মাথা তুলে। হৃদমের বাবাকে দেখেই উনাকে জড়িয়ে ধরে হাউমাউ করে করে কাঁদতে শুরু করে। হৃদমের বাবা একটি দীর্ঘশ্বাস গোপন করেন। তিনি নিজেও বুঝতে পারছেন না কি বলে সান্ত্বনা দেওয়া যায় পুনকে। কি করেই বা রাজি করবে তাকে আরভিনের সাথে যাওয়ার জন্য। পুনমের মাথায় হাত বুলিয়ে ভাঙা ভাঙা গলায় তিনি বলেন, আমায় ক্ষমা করিস মা। আমার হাত দুটোও বাঁধা। নইলে কেউ কেন নিজের ছেলের বউকে অন্যের হাতে তুলে দিবে? পুন বিস্ময়ে ভরা দৃষ্টি নিয়ে তাকায় তার শ্বশুরের দিকে। ছেলের বউ মানে? হৃদম তো মারা গেছে। তাহলে এমনটা বলার কারণ কি? পুন উনাকে কিছু জিজ্ঞেস করার আগেই তার শ্বশুর হাতে একটা চিরকুট গুজে দেন। আশ্বাসের সুরে বলেন, আমার পরিচিত এক বন্ধুর ঠিকানা। ক্যানবেরাই থাকছে। কখনো কোনো দরকারে হেল্প নিতে পারিস। চোখের পানি মুছে আর কিছু না বলে না শুনে চলে যান রেদোয়ান সাহেব। পুন সেদিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকে কেবল। বুক চিরে বেরিয়ে আসা একটি দীর্ঘশ্বাস গোপন করে পুন। নিজের ব্যাগ গুছায়। কিছু নিজের জামাকাপড় ছাড়া সবই অপ্রয়োজনীয় কিন্তু পুনমের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুটকেসে হৃদমের দেওয়া প্রথম উপহার, খালি কাজল কৌটোটাও নেয়। হৃদমের ভাঙা গড়ি, ছেঁড়া পার্স, খালি পারফিউমের বোতলটাও নেয়। এমনকি হৃদমের ব্যবহার করে ফেলে রাখা খালি কলমটা নিতেও ভুলে না সে। আরভিন ফিরে এসে পুনকে রেডি দেখতে পেয়ে মুচকি হাসে। বিদ্রূপের সুরে বলে, বাহ, তুমি তো অনেক ফাস্ট। কোনো মেয়ে এত দ্রুত বাইরে যাওয়ার জন্য রেডি হতে পারে তা তোমাকে না দেখলে জানতেই পারতাম না। গ্রেট, আই লাইক ইট। আরভিনের কথায় স্মিত হাসে পুন। হৃদম ওর উল্টো। দেখা করতে গেলেই হৃদম তাকে লেট করার জন্য এক গাদা কথা শোনাত। বেশিরভাগ সময়ই বলতো সাজগোজের জন্যই সে দেরি করে। কিন্তু বিষয়টা তেমন নয়। পুন ইচ্ছে করেই লেট করত হৃদমের গাল ফুলানো বলা বকাগুলোর জন্য। এক ঝাঁক তীব্র আলোয় ঘুম ভাঙলে এক রাশ বিরক্তি নিয়ে চোখ খুলে পুন। নিজের পরিচিত ঘর না পেয়ে ধরফরিয়ে উঠে বসে বিছানায়। আশেপাশে চোখ বুলাতেই মোচড় দিয়ে উঠে তার বুকের বা পাশে সম্পূর্ণ ভিন্ন এক চিত্র দেখে। সাদা রঙের বিশাল একটা ঘরের তুলতুলে বিছানায় শুয়ে আছে সে। খাটের পাশে এটাচ টেবিলে চোখ পড়তেই হুঁশ ফেরে তার।
টেবিলের গোল্ডেন ফ্রেমে বাঁধানো আরভিনের ছবিটা জানান দিচ্ছে সে এখন কোথায় আছে। মনে পড়ে, সে এখন নিজের পরিচিত বাড়িটার পছন্দের ঘরে নেই। সেখানে কখনো যাওয়া হবে কিনা সেটাও তার অজানা। এমনকি নিজের দেশ, মাতৃভূমিতে ফিরতে পারব কিনা তাও সে জানে না। শুধু জানে আরভিনকে, তার নিয়তি হিসেবে। আরভিনই তার সব, এই অচেনা অদেখা বিদেশ বিভুঁইয়ে। ছোট নিঃশ্বাস ছেড়ে আড়মোড়া ভাঙে পুন। বিছানা ছেড়ে দরজার দিকে এগিয়ে যায়। গত পরশু রাত এবং সারাদিনের জার্নিতে কাহিল হয়ে পড়েছিল প্রচণ্ড। তাই এয়ারপোর্ট থেকে বাসায় ফেরার পথে গাড়িতেই ঘুম দেয়। সেই ঘুম ভাঙল সবে মাত্র। আরভিন কোথায় তাকে জানতে হবে। ঠিক আরভিন নয়, জানতে হবে তার সুটকেস কোথায়। ফ্রেশ হতে হবে তাকে। পরে কি হবে সেটাও অবশ্য তার অজানা। দরজা খুলে বাইরে বের হয় পুন। শুকনো ঢোক গিলে আশপাশের রুমগুলোতে খুঁজতে থাকে আরভিনকে। কিন্তু বিধি বাম। কাউকেই না পেয়ে হতাশ হয়ে ফিরে আসে আগের জায়গায়। তখনই হালকা বাতাসে আগুনে পোড়ার তীব্র ঝাঝালো গন্ধ নাকে আসে তার। সকাল সকাল পোড়ার গন্ধ আসবে কেন? কোথাও আগুন লাগল না তো? আশঙ্কায় আতকে উঠে সে। মুখ কুঁচকে বেরিয়ে পড়ে গন্ধের কারণ খুঁজতে। সদর দরজা পেরুলে ড্রাইভওয়ের সামনে আরভিনের দেখা মিলে। আরভিনই সেখানে বিশাল কুণ্ডলি বানিয়ে কি যেন পড়ছে। কৌতূহল দমাতে না পেরে পুন এগিয়ে চলে সেদিকে। গুটি গুটি পায় কয়েক কদম এগুতেই থমকে যায় সে। আরভিনকে হৃদমের ছেঁড়া পার্সটা কুণ্ডলির দিকে ছুঁড়ে মারতেই বুঝতে পারে সকাল সকাল আগুন জ্বালানোর কারণ। সে ছুটতে যায় আরভিনের কাছে। ধাউ ধাউ আগুনে হৃদমের নষ্ট জিনিসগুলো জল জল করছে। এক্ষুনি হয়তো পুড়ে ছাই হয়ে যাবে। তার স্থির চোখ দুটো থেকে কয়েক ফোঁটা অশ্রু বিসর্জন হয়। আরভিন পেছনে ফিরে পুনমের দিকে তাকায় না। জ্বলন্ত আগুনের কুণ্ডলির উপর দৃষ্টি রেখে বলে, নিজের একমাত্র বউয়ের কাছে তার প্রাক্তনের ফেলে রাখা জিনিস এত যত্নে দেখে কে সহ্য করবে? বলো তো, কেউ কি পারবে সহ্য করতে? জিজ্ঞাসু চোখে এবার সে তাকায় পুনমের দিকে। কিন্তু পুন নিরুত্তর। তাতে তার কিছু আসলো গেল না। সে নিজের মতোই বলতে লাগল, উহু, কেউ পারবে না। আমিও পারলাম না, তাই পুড়িয়ে দিয়েছি। এইটুকু বলে পুনমের সামনে এসে দাঁড়ায় আরভিন। ঠোঁট প্রসারিত করে মুচকি হাসে। মাথা নেড়ে নেড়ে জিজ্ঞেস করে, ভালো করেছি না বউ? এবারেও পুন নিশ্চুপ। আরভিনও উত্তরের অপেক্ষা করে না। বাহাতে চুল আঁচড়াতে আঁচড়াতে সেই স্থান ত্যাগ করে। আরভিন চোখের আড়াল হতেই পুন ধপ করে আগুনের কুণ্ডলির পাশে বসে পড়ে। ফুপিয়ে কাঁদতে শুরু করে দেয়। জ্বলন্ত আগুনের লালগরম ছাইয়ের দিকে বাড়িয়ে দেয় তার কাপা হাত। তৎক্ষণাৎ জ্বলসে নীল হয়ে যায় হাতের তালু। দহন হচ্ছে তার মনেও। ক্ষতবিক্ষত সেই পোড়া মনে বেদনার অদৃশ্য রক্তক্ষরণ হতে থাকে। দেখতে দেখতে হৃদমের শেষ স্মৃতি চিহ্নগুলো উধাও হয়ে যায়। উড়তে থাকে হালকা বাতাসে, আড়াল হয় চোখের। লম্বা কয়েকটা দম নিয়ে উঠে দাঁড়ায় পুন। দুহাতে চোখের পানি মুছে। অনেক হয়েছে, আর না। তাকে কি মানুষ মনে হয় না কারো? হৃদয়ের সবটা দিয়ে যাকে ভালোবেসেছে, তার সাথেই বিয়ে হওয়ার পর মানুষটা মরে গেল। কেন মরল, কিভাবে মরল তাকে জানানো হয়নি। কেন জানানো হয়নি? এই কেনর উত্তর সে পায়নি কারোর থেকে। মৌন থেকেছে সবাই। আবার 1 মাসও পেরোয়নি। ধরে বেঁধে ইমোশনাল ব্ল্যাকমেইল করে বিয়ে দেওয়া হয় অচেনা একজনের সাথে। বিয়ের একদিনের মধ্যে নিজের দেশও ছাড়তে হয়েছে তাকে।
এখন বেঁচে থাকার সামান্য কারণটুকুও জ্বালিয়ে দেওয়া হল। নিয়তির কাছে সঁপে দিয়েছিল সে নিজেকে। চুপচাপ দেখে গেছে যা হচ্ছে। কিন্তু এখন আর চুপ থাকা যাবে না, একদমই না। রক্তচক্ষু নিয়ে বাড়ির অন্দরে পা বাড়ায় পুন। আরভিন ড্রয়িংয়েই বসে আছে, সোফার সামনের টেবিলে 2 পা তুলে দিয়ে, হাতে ফার্স্ট এইড বক্স। পুন এক প্রকার তেড়ে আসে তার দিকে। কিছু বলতে যাবে এমন সময় আরভিন টেনে তাকে সোফায় নিজের পাশে বসিয়ে দেয়। ফার্স্ট এইড থেকে অয়েনমেন্ট বের করে পুনমের পুড়ে যাওয়া হাতে লাগিয়ে দিতে থাকে। স্মিত হাসে পুন, মৃদু আওয়াজে বলে, বাইরের ক্ষততে তো মলম লাগালেন, অথচ ভিতরের দহনটা বুঝতেও পারলেন না। সেটাও সেরে যাবে খুব দ্রুত। আমি আছি সারানোর জন্য। ইউ শুড নট টু ওয়ারি। আরভিনের পটাপট জবাবে ভয়ঙ্কর মেজাজ খারাপ হয় পুনমের। এক ঝটকায় নিজের হাত সরিয়ে আনে তার থেকে। আরভিন ভ্রু কুঁচকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। পুনমের সরিয়ে ফেলা হাতটা মুচড়িয়ে ধরে, রক্ত চলাচল বন্ধ করে দেওয়ার মতো শক্ত করে। আরভিনের হঠাৎ বদলে যাওয়া রূপে কিছুটা অবাকই হয় পুন। আরও বেশি অবাক হয় তার শান্ত অথচ গম্ভীর গলায় বলা কথাতে। আমার সাথে তোমার বিয়েটা মেনে নিতে হবে। সারা জীবন আমার সাথেই থাকতে হবে। থাকতে বাধ্য তুমি। তো অন্যের স্মৃতি আঁকড়ে থাকতে দেব কেন? কোনো স্বার্থে? বুক চিরে বেরিয়ে আসা একটি দীর্ঘশ্বাস গোপন করে পুন। ভাঙা গলায় বলে, থাকছি না আমি আপনার সাথে সারা জীবন। হৃদমের সাথে থাকার কথা ছিল আমার, আর আমি তার সাথেই থাকব। পুনমের কথায় প্রথমে মুচকি হাসলেও সাথে সাথেই আবার শব্দ করে হেসে উঠে আরভিন। চাপা হাসিতে জিজ্ঞেস করে, তো তুমি সুইসাইড করার প্ল্যান করছো? মাই গড! বলে আবারও হুহা করে হাসতে থাকে। আরভিনের হাসি পুনমের শরীরে আগুন জ্বালিয়ে দিচ্ছে। আগুনে ঘি ঢালার মতো করেই সে ফের বিদ্রূপের সুরে বলল, মরে গেলে হৃদমের সাথে থাকতে পারবে কে বলল? একটুকু বলে সে উঠে দাঁড়ায়। হাসি থামিয়ে পুনমের গাল চেপে ধরে। তার দিকে কিছুটা ঝুঁকে এসে দাঁত চেপে বলে, হৃদমের সাথে থাকতে হলে তোমায় বাংলাদেশে যেতে হবে। কিন্তু আফসোস, তুমি উপরে যাওয়ার প্ল্যান করছো, ফুলিশ গাল। আরভিন পুনকে সোফায় এক প্রকার ছুঁড়ে ফেলে। অতপর ধুপধাপ পা ফেলে চলে যায় উপরের রুমে। পুন নিজেকে সামলাতে না পেরে ব্যথা পায় তার হাতে। কিন্তু এতে তার কোনো অভিব্যক্তি প্রকাশ পেল না। তার মাথায় ঘুরঘুর করছে আরভিনের বলা শেষ কথাগুলো। আরভিনের কথায় হৃদমের বেঁচে থাকার স্পষ্ট ইঙ্গিত। কিন্তু এটা কি করে সম্ভব? সে না হয় দেখেনি হৃদমের লাশ, কিন্তু তার বাবা মা তো মিথ্যে বলবে না। হৃদমের মায়ের অসুস্থতাও তো মিথ্যে নয়। আর যদি সত্যিই বেঁচে থাকে, তাহলে কোথায় হৃদম? সবার সামনে কেন আসছে না? সবাই কেন বলছে সে মারা গেছে? আরভিনি বা কেন বলছে সে বেঁচে আছে? আর ভাবতে পারে না পুন। চিনচিনে ব্যথা অনুভব হয় মাথার দুপাশে। মুখ কিঞ্চিত হা করে ঘন ঘন নিঃশ্বাস ফেলে সে। মাথায় অজস্র প্রশ্ন নিয়ে হেলতে দুলতে পা বাড়ায় আরভিনের যাওয়ার দিকে। আরভিন আগের ওই রুমটায় বসে আছে, বিছানায় পা দুলিয়ে উরুর উপর দুহাত রেখে। না দেখেও সে পুনমের অস্তিত্ব অনুভব করতে পারে। নিচের দিকে তাকিয়েই হাতের আঙুলের ইশারায় তাকে সুটকেসের দিকে ইঙ্গিত করে বলে, দ্রুত ফ্রেশ হয়ে কিচেনে যাও। রিচুয়াল অনুযায়ী আজ তোমার রান্না করার কথা। আর এমনিতেও এখন থেকে তোমাকেই রান্না করতে হবে। এ বাড়িতে সার্ভেন্ট রাখা হয় না।
বউয়ের কাজ বউ করবে। পুন বিস্মিত। এমন পরিস্থিতিতে আরভিন কি করে রান্নার কথা বলতে পারে, সে ভেবে পায় না। দ্রুত পায়ে আরভিনের সামনে আসে সে। কপট রেগে বলে, আমি বাংলাদেশে যাব এবং এক্ষুনি যাব। সেটা সম্ভব না এবং কখনোই না। আরভিনের শান্ত কণ্ঠের উত্তরেও রাগ বেড়ে যায় পুনমের। বেডসাইড টেবিল ঘেঁষে ফ্লোরে বসে পড়েও ডুকরে কেঁদে উঠে। টেবিলে মাথা হেলিয়ে করুণ কণ্ঠে বলতে থাকে, বিশ্বাস করুন, এত শক্ত মনের মেয়ে আমি নই। ভীষণ চঞ্চল আমি। জীবনের এত এত জটিলতা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আমার ছিল না। অথচ এত কিছু ঘটে যাওয়ার পরও আমি বেঁচে আছি। নিজের কাছেই অস্বাভাবিক লাগছে। আমি জানি না আমি কি করছি, কি বলছি, কি হচ্ছে আমার সাথে। আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ সাহায্য করুন আমায়। এত নাটকীয়তা, এত জটিলতা আমি আর মেনে নিতে পারছি না। পারবো না আমি। প্লিজ সাহায্য করুন। কথাগুলো বলতে গিয়ে শব্দ করে কেঁদে ফেলে পুন। কান্না মিশ্রিত ভাঙা গলার সুরে সামনের মানুষটার মনে একটু দয়া হলেই হয়। কিন্তু বিধি বাম। পুন চুপ হতেই আরভিন চট করে উঠে দাঁড়ায়। সে আগের মতোই শান্ত এবং স্বাভাবিক সুরে বলে, কথা শেষ হয়ে গেলে নিজের টাস্ক কমপ্লিট করুন, মিসেস আরভিন। কথাটা বলেই ঘর ছাড়ে সে। পুন দীর্ঘশ্বাস লুকায়। মিসেস আরভিন সম্বোধনে আরভিন তাকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে সে যা চাইছে তা কখনো হবে না। তাকে আরভিনের বউ হয়েই থাকতে হবে। চোখের পানি এবার আর বাঁধ মানে না। শ্রাবণের ভয়াল ধারার মতো বর্ষিত হতে থাকে। নিজের জীবনকে বিশ্বাস করতে পারে না পুন। এতটা উত্থানপতন কি আসলেই সম্ভব? এটা স্বপ্ন নয় তো? পুরনো স্মৃতি হাতড়ায় সে। সময় রংবেরং হয় স্মৃতির পাতায়। বাস্তবের সময় ভীষণ তিক্ত। ভীষণ। হাঁটু গেড়ে ফুপিয়ে কাঁদতে থাকে ও। আর ভাবতে থাকে ফেলে আসা সময়গুলো নিয়ে। তখনই গম্ভীর পুরুষালী কণ্ঠ কানে আসে তার। তোমাকে কিছু বলেছিলাম আমি। পুন মাথা তুলে দেখে আরভিন। চোখে তার রাগের আভাস স্পষ্ট। ও চোখ ফিরিয়ে নেয়। আগের মতোই হাঁটুতে মাথা গুজে রাখে। আরভিনের মেজাজ এবার ভয়ঙ্কর খারাপ হয়। সে তেড়ে আসে পুনমের দিকে। ওর দুই হাত চেপে ধমকে ওঠে, হেই, গেট আপ। নির্বিকার পুন মশার হয়ে বসে থাকে। বাধ্য হয়ে আরভিন তাকে টেনে হিচড়ে দাঁড় করাই। পুন সোজা হয়ে আরভিনকে তার এত কাছে দেখে এক ঝটকায় সরিয়ে আনে নিজেকে। আর তৎক্ষণাৎই তার কেঁদে কেটে ফুলিয়ে রাখা লাল গালে 5 আঙুলের দাগ পড়ে আরভিনের। এক টুকরো দিঘির মতো টলমলে চোখ থেকে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রুকণা। আর কানে তীক্ষ্ণ ঝাঝালো আওয়াজ, সমস্যা কি তোমার? নিজের বিয়ে হয়ে গেছে আমার সাথে, এটা কি বুঝতে পারছ না? পুন ফুপিয়ে ফুপিয়ে উত্তর দেয়, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস করুন, কিচ্ছু না। আরভিন একটা ছোট নিঃশ্বাস ফেলে পুনমের কথায়। নিজের উপর তার রাগ হচ্ছে প্রচুর। কেন যে তখন বলতে গেল হৃদমের কথাটা। সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। মৃদুস্বরে বলল, যাও, ফ্রেশ হও। ফ্রেশ হয়ে কিচেনে যাও। প্যান প্যান ধান ধ্যান আর ভালো লাগছে না। আর একবার যদি নাক টানার বিশ্রী আওয়াজটা কানে আসে আইসোয়ার, নাক টেনে ছিঁড়ে ফেলব। আরভিনের শেষ কথাতে মুহূর্তেই পুনমের মেজাজ বদলে যায়। সে নাক ফুলিয়ে তার দিকে তাকায়। গোল গোল চোখ করে বলে, আপনি আমায় অপমান করছেন?
তাও ছি মার্কা কথা বলে। আমি কিছু বলছি না, যা দেখছি তাই বলছি। একটা ধেরি মেয়ে নাক টেনে টেনে কাঁদছে আর সর্দি বের করছে। ছি, কি ভয়ঙ্কর অবস্থা। এভাবে তাকাচ্ছ কেন? ভুল বলেছি আমি? আয়নায় দেখেছ নিজেকে? না দেখে চোখ পাকাচ্ছ কেন? যাও, ওয়াশরুমে যাও আর ফ্রেশ হও। গো। আরভিনের মেজাজ খারাপ করা কথা আর হামকিধামকি শুনে পুন দাঁত চিপে বিড়বিড় করতে করতে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। আর আরভিন স্বস্তির নিঃশ্বাস ফেলে বিছানায় বসে চোখ বন্ধ করে, পরম শান্তিতে। আহামরি কিছু রাঁধতে না পারলেও চালিয়ে দেওয়ার মতো রান্না পুন জানে। কিন্তু আফসোস, আজ তার রান্না করা খাবার অখাদ্য বই কিছু না। তেলে চুপচুপ করা নুডলস সে নিজেও খেতে পারবে না। আরভিনকে কিভাবে দিবে ভাইবেই সে হতাশ। আরভিন ডাইনিংয়ে এসেছে 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিটে 10 বার জিজ্ঞেস করেছে খাবারের কথা। পুন আসছি বলেও দাঁড়িয়ে আছে, হাতে চুপচুপে নুডলসের বাটি ধরে। বেশ খানিকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগে সে এবার ডাইনিংয়ে যায়। টেবিলে বাটিটা রাখতেই আরভিন বিকৃত ভঙ্গিতে তাকায় ওর দিকে। সে আর চোখে তাকিয়ে বলে, যা পেরেছি তাই করেছি। মন চাইলে খাবেন, না হলে ফেলে দেবেন। বিরক্তিতে মুখ কুঁচকে যায় আরভিনের। এই মেয়ে সোজা কথা বলতে জানে না। নিজের অক্ষমতাতেও এত অ্যাটিটিউড। মাই গড। আরভিন কিছু না বলে চুপচাপ উঠে চলে যায়। পুন তার চলে যাওয়ার দিকে করুণ চোখে তাকায়। চোখের আড়াল হলে একটা চেয়ার টেনে বসে পড়ে। আরভিন না খেয়ে ভালোই করেছে। খিদেও পেট চু চু করছে তার। খাওয়া হচ্ছে না গত 1.5 দিন ধরে। খিদে পেলেও পরিস্থিতি না খেতে বাধ্য করেছিল। কিন্তু এখন আর না খেলে চলবে না একদম। পুন মানমনে চামচে তুলে একটু খাবার মুখে দিতেই ইয়াক থু বলে ফেলে দেয়। আশ্চর্য, সে তো এত বাজে রান্না করে না। আজ কি হলো? হৃদম তো তার হাতে প্রথম রান্না করা খাবার খেয়ে চোখ কপালে তুলেছিল। হতভম্ব হয়ে বলেছিল, আমার বউ এত ভালো রান্না করবে এটা আমি কল্পনাও করিনি। পুন তখন গাল ফুলিয়ে উত্তর দিয়েছিল, কেন? ভালো রান্না করতে পারবে না কেন? হৃদম উত্তরে বলেছিল, এখনকার মেয়েরা রান্নাবান্না জানে নাকি? আমি তো ভেবেছিলাম কাজের লোকের বানানো অখাদ্য খেয়ে নিরামিষ জীবন পার করতে হবে আমায়। তাহলে রান্না জানে না এমন একটা মেয়ে খুঁজে নাও। আসছি আমি। মিছেমিছি রাগ দেখিয়ে সেদিন চলে এসেছিল পুন। কি সুন্দর, খুনসুটি, প্রেমময় জীবন ছিল তার। অথচ মাত্র কয়েকদিনেই কি ভয়ঙ্কর আর বিষাদময় জীবনে পরিণত হয়ে গেছে। চোখ দুটো আবার জলে ভরে উঠে পুনমের। পানি মুছার আগেই আরভিন হাজির। হাতে প্যাকেট, সম্ভবত খাবারের। সে টেবিলে প্যাকেট রেখে বলল, সার্ভ ইট। পুন খুব গোপনে চোখের পানি লুকানোর চেষ্টা করে। এই ভয়াবহ লোকটাকে তার মূল্যবান অশ্রু দেখানোর কোনো মানে নেই। সে বুঝবে না, না বোঝার চেষ্টা করবে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাবার বেড়ে দেয় ও। সামনে এগিয়ে দেয় আরভিনের। ফের আরভিন গম্ভীর গলায় বলে, এতটা অমানবিক আমি নই। নিজের একার জন্য খাবার আনিনি। রি রি করে উঠে পুনমের শরীর, ভয়ঙ্কর রাগে। সে নাকি অমানবিক নয়, অথচ পুরোটায় একটুও মানবিকতার ছোঁয়া নেই। দাঁত চেপে সহ্য করে নেয় পুন। নিজের জন্যও খাবার বাড়ে। মুখে দিতে যাবে তখনই আরভিন বলে উঠে, শুনো,
আমার বউ হয়ে তুমি আরেকজনের জন্য তুমি চোখের জলের অপচয় করবে, আমি এটা মেনে নিব না। আর যার জন্য কেঁদে কেটে তুমি অস্থির, সে তো তোমায় ছাড়া মহাসুখে আছে। পুনমের হাত থেকে টুপ করে খাবারটা পড়ে যায় মুখে দেওয়ার আগেই। সে চোখে একরাশ অসহায়ত্ব ভরা কৌতূহল নিয়ে তাকায় আরভিনের দিকে। মৃদু আওয়াজে বলে, আমি একবারের জন্য ওর সাথে দেখা করতে চাই, প্লিজ, শুধু একবার। কেন? কোনো কারণ তো নেই। আমি জানতে চাই ও কেন এমন করল, আমাকে অন্ধকারে কেন রাখছে ও। আমি তো বিয়ে করতে চাইনি, ও জোর করে বিয়ে করতে চেয়েছে, একরকম বাধ্য করেছে আমায়। তাহলে বিয়ের পর এসব কাহিনী কেন করল ও? ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে তাই। মানে এমন হয় না, প্রথমে একজনকে ভালো লাগলো, কিছুদিন পরে মোহ কেটে যায়, সেরকম। তাহলে বিয়ে করত না? হয়তো সে বিয়ের পরই বুঝতে পেরেছে। নীরব কান্না এবার সশব্দে বেরিয়ে আসে। ফুপিয়ে বলে উঠে, আমি বিশ্বাস করি না। সেটা তোমার ব্যাপার। আর কোনো কথা বলেনি পুন। আরভিনও না। ঘরে গিয়ে সুটকেস থেকে কাপড় নামাতে গিয়ে পুনমের শ্বশুরের দেওয়া উনার বন্ধুর অ্যাড্রেস সমেত চিরকুটটা নজরে পড়ে পুনমের। যক্ষ ধনের মতো সেটা তুলে নেয়। ফোন নাম্বারও আছে সেখানে, দরকার ফোনের। কিন্তু এত ঝামেলায় ও ফোনটাই আনেনি। মনে মনে নিজেকে একটা ভয়াবহ রকমের গালি দেয় ও। তখনই আরভিন ঘরে আসে। নীল চোখ মেলে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বলে, কাজে যাচ্ছি আমি, ফিরতে সন্ধ্যা হবে। বাইরে যাওয়ার চেষ্টা ভুলেও করবে না। গট ইট? পুন মাথা দুলায়। আরভিনও ঘর ছাড়ে, গ্যারেজ থেকে গাড়ি বের করে। অফিসে যাচ্ছে না অনেক দিন। কে জানে কি অবস্থা সেখানকার। অবশ্য সে না গেলেও আহামরি কিছু হবে না। অফিসটা তার বাবার দ্বিতীয় বউয়ের, আর তার বাবা এখন নেই, দ্বিতীয় বউও নেই। তাই বলতে গেলে অফিসটা তারই, যদিও কাগজপত্রে এখনো না। কাগজপত্র নিয়ে ঘাটাঘাটি করে নিজের বিপদ বাড়িয়ে লাভ নেই। এই তো বেশ চলছে। না, না, দৌড়াচ্ছে। অফিস শেষে আরভিন বাড়ি ফেরে। ক্যানবেরায় তখন সন্ধে 7। লক করে যাওয়া ডুপ্লেক্স বাড়িটা খুলে। বদ্ধ ঘরে কি করছে পুনকে জানে। হয়তো প্যানপ্যান করছে বসে বসে। যদি সত্যিই এমন কিছু হতে দেখে তাহলে এর খালাস করে ছাড়বে আজ সে। অন্ধকার ঘর পেয়ে লাইট অন করে আরভিন। পুনকে না পেয়ে মুখ কুঁচকে ওয়াশরুম চেক করে। সেখানে না পেয়ে একে একে সবগুলো ঘর চেক করে। বেসমেন্টটাও চেক করে। আশ্চর্য, গেল কোথায় মেয়েটা? ডোর তো লক করাই ছিল। তাহলে পুন এখন যে জায়গাটিতে বসে আছে সেটা হলো আরভিনের ডুপ্লেক্স বাড়ির অন্ধকার বেসমেন্ট। অন্ধকারের ভ্যাপসা গন্ধে গলা শুকিয়ে কাঠ হয়ে আছে ওর। একটু পর হয়তো টুপ করে জ্ঞান হারিয়ে ফেলবে। কিন্তু এর আগেই গুরুত্বপূর্ণ একটা কাজ সেরে ফেলতে হবে ওকে। শুকনো ঢোক গিলে পুন তড়িঘড়িতে চুরি করে আনা আরভিনের ফোনটার পাওয়ার বাটনে চাপ দেয়। কিন্তু স্ক্রিনে আলো আসতেই সে হতবাক, সাথে হতাশ। আগেই ভাবা উচিত ছিল আরভিন খুব চালাক। সে নিশ্চয়ই ফোনে লক রাখবে, কঠিন কোনো পাসওয়ার্ড, যা পুনমের ভাবার ঊর্ধ্বে। হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলেও চলে যাওয়ার জন্য পা বাড়াতেই ভাবল, একবার চেষ্টা করলে ক্ষতি কি। যদিও ভাগ্যের কাছে তাকে বারবার হার মানতে হয়, তবুও শেষবারের মতো একটা রিস্ক নেওয়াই যায়।
অজস্র ভাবনাচিন্তার মধ্যে আনমনে হৃদমের ফোনের পাসওয়ার্ডটাই টাইপ করল পুন। অতপর তাকে অবাক করে দিয়ে নিষ্ঠুর হৃদয়ের মানুষটার হৃদয়হীন ফোনটা খুলে গেল। পুন জানত আরভিন বাড়ি ফিরে ওকে ঘরে না পেলে দিশা হারিয়ে ফেলবে, হন্যে হয়ে খুঁজবে তাকে। তখন তার ফোনের কথা মাথায় থাকবে না। এই সুযোগটাই কাজে লাগায় সে। আরভিন যখন তাকে তার ঘরে এবং ওয়াশরুমে খুঁজছিল ও তখন বেড বক্সে লুকিয়ে। আর আরভিনও তাকে না পেয়ে তার ফোন, ল্যাপটপ, অফিস ব্যাগ সব বিছানায় ছুঁড়ে বেরিয়ে পড়ে অন্য রুমগুলো চেক করতে। আরভিন চলে যেতেই পুন চট করে বেরিয়ে পড়ে বেড বক্স থেকে। হাঁপিয়ে ঘন ঘন কয়েকটা শ্বাস ফেলে চলে আসে বেসমেন্টে আরভিনের ফোন নিয়ে। ততক্ষণে আরভিনও বাড়ি ছেড়ে বেরিয়ে যায়, পুনকে কোথাও না পেয়ে। কাজ শেষে পুন বেশ স্বাভাবিকভাবেই নিজের রুমে ফিরে আসে। আরভিনের ফোনটা আগের জায়গায় রাখে। আরভিন ঘরে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে কিচেনে গিয়ে রান্না বসায়। সকালের পর আর খাওয়া হয়নি ওর। যদিও খাবার ছিল, খেতে ইচ্ছে করেনি, কিন্তু এখন ইচ্ছে করছে। ফ্রিজে কাঁচা মাছ, মাংস, সবজি সবই আছে। একটা বাঙালি আইটেম করলে কেমন হয়? আরভিন কি খেতে পারবে? পারবে হয়তো। যে ছেলে এত সুন্দর বাংলা বলতে পারে, সে বাংলার খাবার খেতে পারবে না কেন? সত্যিই তো। আরভিন এত চমৎকার বাংলা কি করে বলতে পারে? সে বাংলাদেশেই বা ছিল কেন? কপালে চিন্তার ভাঁজ পড়ে পুনমের। কিন্তু সে ভাঁজ দীর্ঘস্থায়ী হয় না। আরভিনের ভাষা তার কাছে সহজ হলেও প্রকৃতপক্ষে মানুষটা মোটেও সহজ নয়। ভীষণ দুর্বোধ্য ভাষায় লেখা একটা বই আরভিন, যা পুনমের পড়া বা বোঝার বাইরে, ধরাছোঁয়ারও বাইরে। শেষ পর্যন্ত কড়া করে চিকেন ভেজে রান্না করে পুন। টেবিলে সেটা রাখতেই আরভিন হাজির হয়। নীলচে চোখের চারিধারে লালের ছোঁয়া, চোখে মুখে কি গভীর বিষাদ। এলোমেলো চুলে কি অসহায় লাগছে তাকে। হুট করে মানুষটার প্রতি পুনমের হৃদয় মায়ার সঞ্চার হয়। মুহূর্তেই আবার অবাধ্য মনটাকে কড়া করে একটা ধমক দেয় সে। আরভিন এসেই ধপ করে বসে পড়ে চেয়ারে। পুন বিস্মিত। সামান্য কারণে যে ছেলে হামকিধামকি দিয়ে একাকার করে ফেলে, সে আজ এত চুপচাপ। এতক্ষণে তো চারটা লাগিয়ে দেওয়ার কথা ছিল। নাকি ঝড় আসার পূর্ব পরিস্থিতি এটা? কিছু বুঝতে পারে না পুন। থমথমে পরিবেশ। মিনমিন করে পুন জিজ্ঞেস করে, আপনাকে খাবার দেব? নাকি ফ্রেশ হয়ে আসবেন আগে? আরভিন চুপচাপ উঠে চলে যায়। খচখচ করছে পুনমের ভেতরটা। আরভিনের শান্ত মেজাজ মেনে নিতে পারছে না সে। এর থেকে ভালো ধুমধাম বকা খাওয়া, দু-একটা থাপ্পড় খাওয়াও। আরভিন ফ্রেশ হয়ে নিচে নামে। বেশ সতেজ লাগছে তাকে। পুন দুজনের জন্য খাবার বাড়ে। আরভিনের দিকে খাবার বাড়িয়ে দিতেই একটা চিন্তা মাথায় এলো তার। ইসোস, তাকে দেওয়ার আগে একবার টেস্ট করা উচিত ছিল। যদি সকালের মতো হয়। দূর ছাই। বিকৃত ভঙ্গিতে মুখ বাঁকায় পুন। কিন্তু আরভিন তাকে অবাক করে দিয়ে নিঃশব্দে খেয়ে চলছে। কোথাও তাকাচ্ছেও না, বলছেও না কিছু। পুনমের খচখচানি বেড়ে যায়। খিদে পেলেও চরম অনিচ্ছায় খাবার মুখে তুলে সে। এবং আরও একবার আশ্চর্য হয়। এখনকার খাবারটা একদমই পারফেক্ট হয়েছে।
বরং অন্যান্য বারের তুলনায় আরও বেশি সুস্বাদু। খাবার শেষেও আরভিন কোনো কথা বলেনি। নিঃশব্দে চলে যেতে চায়। পুন্মি তাকে পেছনে ডেকে বলে, আপনার ফোনের পাসওয়ার্ড হৃদমের সাথে মিলে গেল কি করে? মানে, আপনার আর ওর পাসওয়ার্ড সেম। এটা কিভাবে পসিবল? আরভিন তার কথায় পেছনে ফিরে আগের সেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। মন বলছে, কথাটা জিজ্ঞেস করে একটা মস্ত ভুল করে ফেলেছে পুন। শুকনো ঢোক গিলে সে আমতা আমতা করে বলে, আসলে আমি বাগানে ছিলাম। ঘরে ফিরে দেখি আপনার ফোন, ল্যাপটপ পড়ে আছে। তাই কথাটা বলার আগে পুন একবারের জন্য বুঝতে পারেনি সে আরও একটা ভুল করছে। বুঝতে পেরেছে আরভিনের বাঁকা হাসির প্রস্থানে। সাথে অবাকও হয়েছে খুব। আরভিন নিশ্চয়ই কিছু বুঝতে পেরেছে। এই জন্যই সে এমন অদ্ভুত ভঙ্গিতে হেসেছে। কিন্তু সে তাকে এমনি এমনি ছেড়ে দিল কেন? কেন বলল না কিছু? এই কেনর উত্তর সে পায় খানিক বাদেই। একদম ভিন্ন একটা উত্তর। সম্পূর্ণ ভিন্ন এবং ভয়ানক। মৃদু আবহাওয়াতেও তিরতির করে ঘামছে পুন। ঘেমে নিয়ে একাকার অবস্থা তার। হাত পাগুলোও কাঁপছে থরথর করে। গলা শুকিয়ে বিশাল মরুভূমি হওয়ার জোগাড়। জিভ দিয়ে বারবার ঠোঁট ভেজাচ্ছে ও। এতে করে কিছু সময়ের জন্য ঠোঁট ভিজলেও ওর ভেতরটা ঠিকই শুকিয়ে আছে। আরও চোখে সে আরভিনের দিকে তাকায়। আরভিন ভ্রু কুঁচকিয়ে তার দিকেই তাকিয়ে আছে। চোখে চোখ পড়তেই সে থমথমে গলায় জিজ্ঞেস করে, কি সমস্যা? এমন অদ্ভুত আচরণের কারণ কি? স্বামী হই তোমার, তো অধিকার দিতে কি প্রবলেম? পুন শুকনো ঢোক গিলে আরভিনের। তোতলাতে তোতলাতে জবাব দেয়, পানি খাবো আমি। পিপাসা পেয়েছে। পানির কি দরকার? আমি আছি কি করতে? এসো, আমি মিটিয়ে দিচ্ছি তোমার তৃষ্ণা। পুন এবার অসহায় দৃষ্টি নিক্ষেপ করে। আরভিন যদি ওর ঘাড় মোটকে তাজা রক্ত পান করত, তাহলেও সে এতটা ঘাবড়ে যেত না। এমন ভয়ঙ্কর পরিণতির কথা জানলে ফোনের কথা সে ভুলেও আরভিনকে জিজ্ঞেস করত না। আর আরভিনও কিছু বুঝতে পারত না এবং এই ধরনের কথাও সে বলত না। নিজের উপরই ভয়ঙ্কর রাগ হচ্ছে ওর। ইচ্ছে করছে নিজেই নিজের ঘাড় মোটকে দিতে। ভেতর থেকে এক পৃথিবী সমান কান্না গলায় এসে দলা পাকিয়েছে পুনমের। সে ভাঙা ভাঙা গলায় করুণ সুরে বলার চেষ্টা করে, প্লিজ, আমায় সময় দিতে চেয়েছিলাম, সময় তোমায়। বাট ইউ নো হোয়াট? ইউ ডোন্ট ডিজার্ভ ইট। বাই দ্য ওয়ে, সময় দেওয়ার কথা আসছে কেন? হোয়াই? আমরা হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, তাই না? তাহলে কি সমস্যা তোমার? ছোট নিঃশ্বাস ফেলে পুন কাট কাট গলায় জবাব দেয়, আপনিও জানেন, আমিও জানি, বেঁচে আছে হৃদম। তাহলে কিসের স্বামী স্ত্রী আমরা? হুও, তুমি ডিভোর্স পেপারে সাইন করেছ। আর হৃদমও। কিছু ফালতু টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য লিগ্যাল পেপার হাতে পাওনি এখনো। আর তুমি নিজে আমাদের রেজিস্ট্রি পেপারে সাইন করেছ। 4 দিনও হয়নি। ভুলে গেছ হয়তো। তাই মনে করিয়ে দিতে চাইছি, আমরা কিসের স্বামী স্ত্রী। আরভিন নির্বিকার ভঙ্গিতে বেশ শান্তভাবেই পুনমের কথার জবাব দেয়। 2 পা এগিয়ে গিয়ে কোলে তুলে নেয় পুনকে। পুন ছুটোছুটি করলে সে ধীর পায়ে বিছানায় নিয়ে যায় ওকে। 2 হাতে আবদ্ধ করে নেয় পুনকে।
ঠোঁটের উপর দৃষ্টি স্থির রেখে সামান্য ঝুঁকতেই পুন কাদো কাদো কণ্ঠে বলে, আপনাকে মানতে পারছি না আমি। প্লিজ এমন করবেন না। আরভিন পূর্বের ভঙ্গিতেই উত্তর দেয়, আজকের পর থেকে মানতে পারবে। প্রত্যুত্তরে কিছু বলতে পারে না পুন। রোবটের মতো শক্ত হয়ে থাকে, দম আটকে। আরভিন তার কাজে এক ধাপ এগিয়ে গিয়ে মুখ ডুবায় পুনমের গলায়। পুন হতাশার নিঃশ্বাস ফেলে বলে, মেনে তো নেওয়া যায় সুস্থ, স্বাভাবিক কোনো মানুষকে, কিন্তু কোনো বিকৃত মস্তিষ্কের মানুষকে কিভাবে মেনে নেব আমি? প্রত্যাশিত ভারী নিঃশ্বাসেও আওয়াজ না পেলেও পুনমের ঋণঋণে গলার অপ্রত্যাশিত কথাটা শুনে আঁতকে উঠে আরভিন। ধরফর করে সরে আসে পুনমের থেকে। পুন আবারও শক্ত গলায় জিজ্ঞেস করে, বলুন, কিভাবে মানব আপনাকে? আরভিন নিরুত্তর। সে বিস্মিত, হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে কেবল। পুন বিছানায় উঠে বসে মৃদু অথচ জোরালো আওয়াজে বলে, আপনাকে আমি সাইকো ভাবতাম এতদিন, কিন্তু আপনি আসলে সেটাও নন। মানে, তুমি আমায় কি বলতে চাইছ? আমি পাগল? অসুস্থ? আপনিই বলুন, কোনো সুস্থ মানুষ কি কখনো কারো রক্ত পান করতে পারে? পুনমের ভয়াল প্রশ্নে আরভিনের হৃৎস্পন্দন বন্ধ হবার উপক্রম। সে তার নীলচে চোখ দুটো গোল গোল করে পুনমের দিকে তাকায়। পুনম তার দিকে দৃষ্টি রেখে বলে, আমি দেখেছি বেসমেন্টে কি বিচ্ছিরি গন্ধ সেখানে। ফ্রিজেও ছিল। গুরুত্ব দেইনি প্রথমে। কিন্তু একটু আগেই আপনি ফ্রেশ হওয়ার সময় খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম আমি। তখনও দেখেছি আপনি রক্ত। আর বলতে পারে না পুন। গলায় কথাগুলো আটকে যায় ওর। ভয়ার্ত চেহারা বানিয়ে আরভিনের দিকে তাকায়। আরভিন ক্রমাগত তার ঠোঁট কামড়াচ্ছে। তার কি আবার পিপাসা পেয়েছে? রক্তের পিপাসা? ভয় কুকড়ে উঠে পুন। আরভিন কি এর জন্যই তাকে বিয়ে করে এনেছে? মেরে তার রক্ত পান করতে? আর ভাবতে পারে না পুন। আবারও ধপ করে বিছানায় শুয়ে পড়ে। ঝাপসা চোখে দেখতে পায় আরভিন ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কোথায়? খুব কষ্টে উঠে দাঁড়ায় সে। বাইরে বের হয়ে আসে। উপর থেকেই দেখতে পায় আরভিনের হাতে কাচের সেই বোতলটা, যেটা সে ফ্রিজে দেখেছিল। টকটকে লাল রঙের তরল। এটাই তো রক্ত। ঢকঢক করে যেটা পান করছে আরভিন। তার মানে ওর সন্দেহ ঠিক। আরভিন সত্যিই শরীরের অবশিষ্ট শক্তিটুকু খরচ করে নিজেকে রুমে টেনে আনে পুন। পুন বিছানায় জড়সড় হয়ে বসে আছে। পানির তৃষ্ণায় জিভ, গলা এমনকি পেটটাও হয়তো শুকিয়ে গেছে। এটাচ টেবিলেই জগ ভর্তি পানি আছে। হাত বাড়লেই আনা যায়, উঠতেও হবে না তাকে। অথচ সেই শক্তি কিংবা সাহস সে পাচ্ছে না। ভয় কুকড়ে তার অবস্থা কাহিল। বারবার কেঁপে কেঁপে উঠছে। গলাও চূড়ান্ত রকমের শুকিয়ে আছে। নিজেরই শরীরের অঙ্গ, অথচ কি পরিমাণ অবাধ্য। মালিকের অবস্থা বুঝতে পারছে না। না, পানি পান না করলে আর চলবেই না পুনমের। মনে হচ্ছে এক গ্লাস পানি পান করলেই তার সব সমস্যার অবসান ঘটবে। শুকনো ঢোক গিলে পানি আনার জন্য হাত বাড়ায় সে। তখনই আরভিন ঘরে আসে। আরভিনকে সামনে পেয়ে পুন বিছানার সাথে আরও কিছুটা এঁটে যায়। ভয়ার্ত চোখ মেলে তাকায় ওর দিকে।
তার ফিনফিনে পাতলা এবং সাদা শার্টটাতে এখনো রক্ত লেগে আছে, বুকের ঠিক মাঝ বরাবর। আরভিনের দৃষ্টি আজ অন্যরকম, পুনমের বোঝার বাইরে। সে বিছানায় পুনমের সামনের দিকটায় বসে লম্বা দম নিয়ে বলে, আসলে তুমি ঠিকই বলেছ পুন, আমি সত্যিই অসুস্থ। আবারও কেঁপে ওঠে পুন। আজ কি প্রথম আরভিন তাকে তার নাম ধরে ডেকেছে? হ্যাঁ, তাই তো। পাশাপাশি সে বিস্মিত। হতভম্ব চোখে আরভিনের দিকে তাকালে আরভিন আবারও বলে, রেইনফিল্ড সিন্ড্রোম আছে আমার। আর আমি স্যানগুইনারিয়ানে আক্রান্ত। পুন পূর্বের তুলনায় আরও বেশি বিস্মিত। একরাশ ভয় আর কৌতূহল নিয়ে আরভিনের দিকে তাকায় সে। ভয় ভয় বলে, মানে? আরভিন শব্দ করে একটা ছোট নিঃশ্বাস ছাড়ে। পুনমের চোখে চোখ রেখে থমথমে গলায় বলে, তোমার বেঁচে থাকার জন্য যেমন পানি খুব জরুরি, তেমনি আমার বেঁচে থাকার জন্য রক্ত জরুরি। খুব 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 বেশি জরুরি। বুঝেছ এবার? আরভিনের কথা এবং প্রশ্নে আতকে উঠে পুন। আতঙ্কে তার চেহারা ফ্যাকাশে হয়ে আছে। শুধু বেহুশ হওয়ার বাকি। ভাঙা ভাঙা গলায় কাপা কাপা সুরে সে বলে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। অতঃপর ঢোক গিলে জিজ্ঞেস করে, আচ্ছা, আপনি কি কোনো ভ্যাম্পায়ার? রূপকথার কাহিনীগুলো থেকে উঠে এসেছেন? আরভিন শক্ত গলায় বলে, উহু, এটা রূপকথা না, ঘটে যাওয়া ভয়ঙ্কর বাস্তব। স্যানগুইনারিয়ান একটা অসুখ, পুন। যারা রক্ত পান করে তাদের স্যানগুইনারিয়ান বলে। আর স্যানগুইনারিয়ানদের রক্তপান করার ইচ্ছাটাকে বলে রেইনফিল্ড সিন্ড্রোম। এতটুকু বলে আরভিন থামে। চোখে পৃথিবী সমান হতাশা নিয়ে পুনমের দিকে তাকায়। করুণ কণ্ঠে বলে, আমি জানি না এটা কি ধরনের অসুস্থতা। একটু আগে তুমি যখন হারিয়ে গিয়েছিলে কিছুক্ষণের জন্য, বিশ্বাস করো, আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। মস্তিষ্ক আমার কাজ করা বন্ধ করে দিয়েছিল। মেজাজ ভয়ঙ্কর রকমের খারাপ হয়। মুড ঠিক রাখার জন্যই তখন আমাকে রক্ত পান করতে হয়েছিল। আর তুমি সেটাই দেখে ফেলেছ। হতাশার দীর্ঘ নিঃশ্বাস ফেলে আরভিন চোখের কোণে চিকচিক করা পানি নিয়ে মৃদু আওয়াজে ফের বলে ওঠে, পুন, সমস্যাটা শুধু আমার মানসিক না, শারীরিকও। রক্ত না পেলে কিছুদিনের মধ্যেই আমি অসুস্থ হয়ে পড়ি। ধরাশায়ী অবস্থা হয় আমার। কি কিন্তু তুমি জানো? গত 2 দিন আমি রক্তের ঘ্রাণটাও নেইনি। তুমি হারিয়ে গিয়েছিলে বলেই আমাকে এটা করতে হয়েছিল। মানে, রক্তপান করতে হয়েছিল। কেন হারিয়ে গিয়েছিলে, পুন? আরভিনের কাতর সুর পুনমের ভেতরটা নাড়িয়ে দেয়। নিমিষেই আবার তার চোয়াল শক্ত হয়ে যায়। এগিয়ে আসে পুনমের দিকে। তার 2 বাহু শক্ত করে চেপে ধরে। ঝাঁকুনি দিতে দিতে জিজ্ঞেস করতে থাকে, বলো, পুন, কেন চলে গিয়েছিলে? কেন? স্পিক আপ, পুন। বলো কেন চলে গিয়েছিলে? আরভিন ধমকের সুরে কথাগুলো বললেও তার গাল বেয়ে টুপটাপ ফোঁটায় ফোঁটায় অশ্রু ঝরছে। পুন হা করে সেদিকে চেয়ে রয়। আশ্চর্য! ওর তো ভয় পাওয়ার কথা।
সে এমন একটা অসুস্থ মানুষের সাথে থাকে, যার রক্ত পান না করলে চলে না। রক্তপান যার কাছে শ্বাস নেওয়ার মতোই জরুরি। অথচ পুন তাকে ভয় পাচ্ছে না, বরং মানুষটার জন্য তার ভেতরটা ধুমড়ে মুচড়ে যাচ্ছে। গালের উপর নোনতা পানিগুলো দেখে মনে হচ্ছে, মানুষটা যদি কখনো রক্ত না পায় তাহলে সে নিজেকে সঁপে দিতে পারে তার হাতে। ইচ্ছে করছে মানুষটাকে শক্ত করে জড়িয়ে ধরতে। মনের চাওয়া পূরণ করতে পুণ্য কিছুটা এগিয়ে যায় আরভিনের দিকে। কিন্তু আরভিন হুট করেই দূরে সরে যায়। পুন থতমত খেয়ে আগের জায়গায় ফিরে আসে। নিজের মনটাকে একটা দাবাং মার্কা কিন্তু অদৃশ্য থাপ্পড় মারে। আরভিন দূরে সরে গেলেও বিছানায় আয়েশি ভঙ্গিতে বসে থমথমে গলায় বলে, আচ্ছা পুন, তোমার কখনো আমার সম্পর্কে কৌতূহল জাগেনি? মানে আমি এমন কেন? আমার পরিবার, বাবা মা কোথায়? আরভিনের কথায় পুন বিস্মিত হলেও মাথা দুলায়। আগ্রহ হয়নি এমনটা নয়, পরিস্থিতির চাপে কখনো জিজ্ঞেস করা হয়নি, কিংবা আগ্রহ সে দেখাতে চায়নি। কিন্তু আজ যখন আরভিন নিজে বলতে চাইছে, তখন তাকে সুযোগ দেওয়া উচিত। আরভিন স্মিত হাসে, শান্ত সুরে উত্তর দেয়, নিজের হাতে মেরে ফেলেছি আমি আমার বাবাকে। আমার হাতে প্রথম খুন হয়েছে আমার প্রথম প্রিয়জন, আমার বাবা। তখন আমার বয়স জানো কত? 13, মাত্র 13। পুন এবার বিস্মিতর চেয়েও অনেক বেশি বিস্মিত। কেউ কিভাবে নিজের হাতে নিজের বাবাকে মারতে পারে? তাও 13 বছর বয়সে। আরভিন ফের বলতে থাকে, এটাই ভাবছ তো, নিজের বাবাকে কেউ কেন, কিভাবে মারতে পারে? ভাবার তো কিছু নেই, কেউই মারতে পারে না। আমিও মারতে চাইনি। বেঁচে থাকতে চেয়েছিলাম সবার সাথে, আনন্দে। আনন্দে বাঁচতে চাওয়াটা নিশ্চয়ই পাপ নয়, তাই না পুন? তটস্থ পুন স্বয়ংক্রিয় যন্ত্রের মতো মাথা নাড়ায়। আর জানো, রক্তপানের মতো ভয়াবহ বিষয়টা সেখান থেকেই শুরু হয়। মৃত বাবার রক্ত পান করে যে মানসিক প্রশান্তি পেয়েছিলাম, 13 বছর বয়সে এত শান্তি, এত আনন্দ আমি আর কিছুতে পাইনি। পুন হতবিহ্বল দৃষ্টিতে তাকায় আরভিনের কথায়। আরভিন অপ্রস্তুতের হাসে, তীব্র অনিচ্ছার ফ্যাকাশে ঠোঁট প্রসারিত করা হাসি। শব্দহীন হাসি শেষ করে বলে, প্রশ্ন করো কেন মেরেছিলাম? পুণ্য জড়ানো কণ্ঠে জিজ্ঞেস করে, কেন মেরেছিলেন? আরও একটা মানুষকে যেন আমার মতো স্যাঙ্গুইনারিয়ান বা এর থেকেও ভয়ঙ্কর কিছু হতে না দেওয়ার জন্য মেরেছিলাম। পুণ্য কিছু বুঝলেও সব বুঝে ফেলেছে এমন ভঙ্গিতে তাকায়। আর আরভিন আগের সেই তীক্ষ্ণ দৃষ্টিতে। অতপর থমথমে গলায় বলে, আমি রক্ত পান করি, নিজের বাবা মাকে মেরে ফেলেছি না দুঃখিত। নিজের বাবাকে মেরেছি। কত খারাপ আমি, তাই না? পুণ্য এবার করুণ চোখ করে তাকায়। প্রতিবারের মতো এবারও মাথা দুলিয়ে সম্মতি জানাবে কিনা সে বুঝতে পারছে না। ওর অসহায়ত্ব বোধ হয় আরভিন বুঝতে পেরেছে। তাই সে উত্তরের অপেক্ষা না করে বলতে লাগল, তো খারাপ লোকের সাথে থাকা যায় না বলে কি চলে যাওয়ার প্ল্যান করছো? তাহলে কিন্তু সবথেকে বড় ভুল করবে, পুণ্য।
পূর্ণ ভ্রু কুঁচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে আরভিন এদিক ওদিক কিছু একটা খুঁজতে শুরু করে দেয়। নিজের ফোন পেতেই বিজয়ের হাসি হাসে। পূর্ণের চোখের সামনে একটা ছবি তুলে ধরে বলে, এই হলো সেই মেয়ে, যার জন্য হৃদম তোমায় ছেড়েছিল। ফোনের স্ক্রিনে একটা হাস্যোজ্জ্বল মেয়ের ছবি ঝলঝল করছে। পূর্ণ অবাক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকায়। অসম্ভব সুন্দর এই মেয়েটি নিঃসন্দেহে পূর্ণের থেকে অত্যাধিক রূপবতী। কিন্তু হৃদমকে ও চেনে। এতটা সস্তা সে নয় যে রূপের কাছে ভালোবাসাকে হারতে দেবে। পূর্ণের চোখে মুখে অবিশ্বাসের রেশ দেখে মুচকি হাসে আরভিন। প্রকাশ্যে না পারলেও মনে মনে টিপ্পনি কেটে ফেলে সে। ফোনটা পূর্ণের আরেকটু সামনে নিয়ে যায়। ঘাড় কাত করে গম্ভীর আওয়াজে বলে, নেক্সট ছবিগুলোও দেখো। অনেক ছবি আছে কিন্তু একটা দেখে বাকিগুলো ফেলে রাখলে তারা মনক্ষুণ্ণ হতে পারে। খুব যত্নে পূর্ণ একটা দীর্ঘশ্বাস গোপন করে। মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমি দেখতে চাইছি না। আপনার ফোন সরান। আরভিন জিভ নাড়িয়ে বিরক্তিসূচক একটা শব্দ করে। ফোনটা পূর্ণের হাতে গুজে দেয়। চলে যেতে যেতে বলে, দেখোই না। দেখতে দেখতেই চট করে এখান থেকে পালানোর পরিকল্পনাটা মাথা থেকে দেখবে সরে গেছে। আরভিন চলে গেলে ছোট একটা নিঃশ্বাস ছাড়ে পূর্ণ। আরভিনকে এখনো সে বুঝতে পারছে না। হয়তো একটু ভাবনাচিন্তা করলেই তার রহস্যটা ধরতে পারবে। কিন্তু সে এবং তার মস্তিষ্ক ভীষণ ক্লান্ত। ভীষণ। অনেক প্রশ্ন থাকলেও কিছুই জানতে ইচ্ছে করছে না। তার মন ও মস্তিষ্কে এখন শুধু হৃদম হৃদম করছে। আর চোখে সে আরভিনের ফোনের দিকে তাকায়। কাপা কাপা হাতে ফোন চেপে বাকি ছবিগুলো দেখতে থাকে। দেখা শেষ হতেই টুপ করে হাত থেকে পড়ে যায় ফোনটা। ডুকরে কেঁদে উঠে সে। চোখের সামনে ভাসতে থাকে হৃদমের সাথে এঁটে থাকা মেয়েটার ছবিগুলো। আরভিনকে সে বিশ্বাস করেনি। এখনো করছে। কিংবা করলেও মানতে চাইছে না। আরভিন মিথ্যে বলতে পারে। কিন্তু হৃদমের সাথে ওই মেয়ের ছবিগুলো তো দেখাচ্ছে তাকে, চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে। এগুলো কিভাবে অস্বীকার করবে সে? হৃদম কি সত্যিই তাকে ঠকিয়েছে? প্রশ্নের উত্তর জানার জন্য হলেও হৃদমের সাথে তাকে দেখা করতে হবে। আর দেখা করার সূক্ষ্ম একটা মাধ্যম আরভিন তার হাতে তুলে দিয়েছে। না, ঠিক একটা না, দুইটা। দুইটা মাধ্যম। বিছানা ছেড়ে ড্রয়ারের কাছে যায় পূর্ণ। ফার্স্ট এইড বক্স থেকে পোড়া হাতে একটু অয়েনমেন্ট লাগায়। প্লাস্টিক পেপারে মোড়ানো ফ্রিজিয়াম ট্যাবলেটের প্যাকেটটা হাতে নেয়। গুটি কয়েক ট্যাবলেট খুলে প্যালাজ্জোর পকেটে রাখে। অতপর স্মিতহাস্যে নিচে নামে। আরভিন রান্না করছিল। পূর্ণ মুখে অসহায়তা ছাপিয়ে তার কাছে যায়।
ভাঙা ভাঙা গলায় বলে, আমি ভাবিনি রিদম আমায় ঠকাবে। বলতে বলতেই কেঁদে ফেলে সে। আরভিন মুখ কুঁচকে বলে, অনেক কিছুই হয় যা আমরা ভাবি না। এটাই প্রকৃতির নিয়ম। অযথা ফ্যাচফ্যাচ না করে ডাইনিং এ যাও। আমি খাবার আনছি। পুণ্য বিরক্ত হলেও কিছু বলে না। কিচেন ছেড়ে চলে যায় ডাইনিং এ। ছেলেটা অদ্ভুত। যতবার পুণ্য কান্না করেছে, ততবারই সে মুখের বিকৃত ভঙ্গি দেখিয়েছে। কখনো সান্ত্বনা দেয়নি, বরং হামকিধামকি শুনিয়েছে। এমন কেন এই ছেলে? এত অদ্ভুত। কিছুক্ষণ পর খাবার হাতে আরভিনও আসে। নিজেই সার্ভ করে। খাবার মুখে তুলে বলে, আজকের জন্য রান্না করলাম বলে ভেবো না রোজ করব। হ্যাঁ, মাঝে মাঝে অবশ্য করব। বউকে বেশি লাই কিংবা কষ্ট, কোনোটাই দিতে নেই। বুঝলে? আশ্চর্য। খাচ্ছ না কেন তুমি? আমি এতটা বাজে রান্না কিন্তু করি না। সেই ছোট থেকেই একা থাকছি আমি। তাই রান্না খারাপ করলে চলে না আমার। বলেই হুহা করে হাসতে শুরু করে আরভিন। কিন্তু কথাটা আসলে হাসির নয়, বরং অদ্ভুত। তার বাবাকে না হয় সে মেরে ফেলেছে, কিন্তু মা? তখন তো বলেনি মাকে মেরেছে। তাহলে তার মা কোথায় ছিল? যেখানেই হোক, সে এখন ভাববে না এসব। তাকে অন্য কিছু ভাবতে হবে। অবশ্য অন্য কিছুটা ভাবা আছে। স্মিত হাসে পুণ্য। ক আধো আধো চোখ মেলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করে আরভিন। পাহাড়সম ভারী মাথা নিয়ে তীব্র অনিচ্ছায় উঠে বসে। ইচ্ছার বিরুদ্ধে চোখের পাতা খুলে আশপাশে তাকায়। যন্ত্রণায় দুহাতে চেপে ধরে নিজের মাথা। নিজেকে সামলাতে বেশ কিছুক্ষণ সময় নেয় সে। পুরোপুরি হুঁশ ফিরলে বুঝতে পারে সে ড্রয়িং রুমের ফ্লোরে পড়ে আছে। তার বিশাল এই বাড়িটায় ৬-৭টা ঘর আছে। ঘরগুলোও বিশালাকায়। তাই তার ফ্লোরে শুয়ে থাকার কথা নয়। কিন্তু কাল খাওয়ার পরপরই চোখের পাতাগুলো ভীষণভাবে ভারী হয়ে পড়েছিল। এতটাই ভারী যে, সে নিজের ঘর অবধি যেতে পারেনি। সোফায় শুয়ে পড়েছিল। যদিও পুনকে বলে দিয়েছিল, একটু পরই যেন তাকে ডেকে দেওয়া হয়। আশ্চর্যের বিষয় পুণ্য তাকে ডেকে দেয়নি। সোফা থেকে ফ্লোরে পড়ে যাওয়া সত্ত্বেও না। ভীষণ রকমের বিরক্তিকর এই মেয়েটা। এবার এই বিরক্তিকর মেয়েটার দফারফা করে ছাড়বে সে। এত কিসের প্রেম? রিদমের কীর্তি বলে দেওয়ার পরও কেন তাকে ভুলতে পারছে না? ডিসগাস্টিং শব্দটা বিড়বিড় করে উচ্চারণ করে সে। পরপরই কণ্ঠে একরাশ অভিযোগ নিয়ে ডেকে উঠে।
পুণ্য। পুণ্য, কোথায় তুমি? পুণ্য। ডাকতে ডাকতে সে পুণ্যের ঘরের সামনে চলে আসে। দরজা ভিড়িয়ে দেওয়া। তবে কি ও ঘুমুচ্ছে? আরভিনকে বাইরে এই অবস্থায় ফেলে এসে মহারানী ঘুমোচ্ছে? আরভিন কপট রেগে ধরাম শব্দে দরজা খুলে। এ কি? পুণ্য তো নেই ঘরে। ওয়াশরুমে নাকি? মুখ কুঁচকে ওয়াশরুম, ব্যালকনি চেক করে সে। না, পুণ্য নেই। কোথাও নেই। বেসমেন্ট, রুফটপ, গার্ডেন কোথাও না। ধক করে উঠে আরভিনের বুকের বাম পাশের যন্ত্রটায়। কয়েক মুহূর্তের জন্য যন্ত্রটা কাজ করা বন্ধ করে দিয়েছিল বোধ হয়। স্তব্ধ আরভিনের অবাধ্য চোখ দুটো যখন পানি লুকাতে ঘন ঘন নড়ছিল, ড্রয়ারের উপরের খোলা ফার্স্ট বক্স দেখে তখন সেগুলো থেমে যায়। এগিয়ে যেতেই ফ্রিজিয়াম ট্যাবলেটের খালি প্যাকেটগুলোও চোখে পড়ে। এবার সবটা পরিষ্কার হয় তার কাছে। গতরাতে খাবারের সময় হুট করে পুণ্য কেসে ওঠে। আরভিন পানি দিল, সে খেতে অস্বীকার করে এবং ঠান্ডা পানির আবদার ধরে। তখন খাবার ছেড়েই আরভিনকে উঠতে হয়। কিচেনে গিয়ে ফ্রিজ থেকে পানি আনতে সে বেশ কিছু সময় কাটিয়ে দেয়। আর তখনই পুণ্য তার খাবারে ঘুমের এই ওষুধগুলো মেশায়। যার কারণে ঘর অবধি যাওয়ার আগেই সে ঘুমের গভীর দেশে তলিয়ে যায়। আর সে ভেবেছিল রক্তের পিপাসায় সে ক্লান্ত। যথারীতি আরভিনের নীলচে তারার চোখে অগ্নিরশ্মির দেখা মিলে। অতিরিক্ত রাগের চোটে কপালের রগ ফুলে ফেপে নীল। সামলাতে না পেরে সামনে থাকা দরকারি, অদরকারি জিনিসগুলো ভেঙে চুরে একাকার করে দিচ্ছে সে। ভাঙচুর শেষ হলে ধপ করে বিছানায় বসে পড়ে সে। পরক্ষণেই ভাবল, মেজাজ খারাপ করে লাভ নেই। পুণ্যকে খুঁজতে হবে তাকে। আরভিন তড়িঘড়ি করে বেরিয়ে পড়ে। ড্রাইভওয়ে পেরুতেই ফোনের কথা মাথায় আসে তার। ফের ছুটে যায় বাড়ির ভেতর। হন্তদন্ত হয়ে খুঁজতে থাকে ফোনটা। বিধি বাম। ফোন নেই, পুণ্য ফোন নিয়েই পালিয়েছে। সহজ সরল চেহারার ভেতরের অত্যধিক চালাক পুণ্যের পরিচয় সে হতবিহ্বল। বাড়িতে ল্যান্ডলাইন আছে, কিন্তু কাজ করে কিনা কে জানে। উফাফ, একেই তো ঘুমের ঠেলায় মাথা পৃথিবী রূপ ধারণ করেছে। তার উপর এই পুণ্যের পালিয়ে যাওয়া। কি যন্ত্রণামো। আচ্ছা, সে কতক্ষণ ঘুমিয়েছে? ট্যাবলেট তো বেশ কয়েকটাই মিসিং। চিন্তাগুলো মাথায় আসতেই হন্যে হয়ে নিজের ঘরে যায় আরভিন। ল্যাপটপে সময় দেখে তার মাথায় হাত পড়ে, একেবারে 2 হাত। গুনে গুনে 28 ঘন্টা ধরে সে ঘুমে আছে। মাই গড! একদিনেরও উপর। তার জানামতে ক্যানবেরায় পুণ্যের পরিচিত কেউ থাকে না। তার একার পক্ষে বাংলাদেশে যাওয়াও টাফ।
তবুও যদি চেষ্টা করে থাকে তাহলে প্রথম দিনে গিয়েই সে ফ্লাইট পাবে না। ইমার্জেন্সি ধরলেও দুদিন তো লাগবেই সবকিছু ঠিকঠাক হতে। তাহলে পুণ্য কোথায় হতে পারে এখন? কিছুক্ষণ ভাববেই গত পরশুর ঘটনা মনে পড়ে আরভিনের, যখন পুণ্য উধাও হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য। এখনো জানা হয়নি সে কোথায় গিয়েছিল বা কি করছিল ওই সময়টায়। জানা যাবে যদি তার ফোনের কল রেকর্ড চেক করা হয়। পুণ্য নিশ্চয়ই ফোনেই কিছু করছিল। তা না হলে সে জানত না তার ফোনের লক রিদমের ফোনের কপি। চট করে উঠে দাঁড়ায় আরভিন এবং ঝট করে বেরিয়ে পড়ে বাড়ি ছেড়ে। খ হসপিটালের ধবধবে সাদা বেডে শুয়ে আছে রিদম। তার অসার একটি হাত পুণ্যের বাহুর বন্ধনে আবদ্ধ। পুণ্য বহু যন্ত্রণা পেরিয়ে ঘুম পাড়িয়েছে তাকে। সে বাংলাদেশে ফিরেছে ঘন্টা দুয়েক হবে। এই কিছু সময়ে রিদমের অস্থির আচরণে সে ভীষণ রকম ক্লান্ত। আজ থেকে ও মুক্ত, আরভিন নামক সাইকোটার থেকে। যার দরুন এই ক্লান্তিটাকেও ভালো লাগছে ওর। আনন্দের সাথে মেনে নিচ্ছে সব। লম্বা একটা দম নেয় পুণ্য। তেষ্টা পেয়েছে। কিন্তু রিদমের হাত ছাড়া দেয়। ছাড়তে গেলেই দেখা যাবে জেগে গিয়ে হইচই বাঁধিয়ে দিবে। অনেক কষ্টে শান্ত করা হয়েছে তাকে। এখন জাগিয়ে দিয়ে কাজ নেই। তার চেয়ে বরং একটু কষ্ট করাই যাক। কথায় আছে, দুসময় আসলে দল বেঁধে আসে। কেউ কখনো আরো একটা সত্যি কথা বলে না। যেমন, ভালো সময় আসলেও দল বেঁধে আসে। যদি নাই আসতো, তাহলে পুণ্যের শ্বশুরমশাই কখনো তার জন্য পানি নিয়ে হাজির হতেন না এই সময়ে। পুণ্য কৃতজ্ঞতার হাসি দিয়ে শ্বশুরের আনা পানিটুকু পান করে নেয়। হুট করেই অজানায় মনে হলো, আরভিন বোধ হয় তাকে না পেয়ে রক্ত পান করছে। যেমন সে এখন পানি পান করছে, তেমন। তুই ফিরলি কি করে, মা? শ্বশুরের প্রশ্নে আরভিনের ধ্যান ভাঙ্গে পুণ্যের। সে জিজ্ঞাসু চোখে তাকালে উনি ফের প্রশ্ন করেন। আরভিন সহজে নিশ্চয়ই তোকে ছাড়েনি। তাহলে কিভাবে আসতে পারলি? পুণ্য এবার মুচকি অথচ প্রাণখোলা হাসি হাসে। বেশ গর্বের সাথে বলে। আপনার বন্ধুর ফোন নম্বর দিয়েছিলেন না? উনার সাহায্যে। প্রথম একদিন ফোন দিয়ে আপনার পরিচয় দিয়েছি। বলেছি, আমি আপনার ছেলের বউ। উনি তো মহা খুশি। দেখা হওয়ার পর তো কেঁদে কেটে অস্থির। আপনার নামে নালিশও করেছে। ও কিভাবে সাহায্য করল? শ্বশুরের সন্দিহান দৃষ্টির থমথমে গলার প্রশ্ন। পুণ্য মিনমিন করে উত্তর দেয়। ইয়ে মানে বলেছি যে আপনার ছেলের সাথে হানিমুনে এসে আমি হারিয়ে গিয়েছি। তাই যেন আমাকে দেশে ফিরে আসতে সাহায্য করে। প্রথমে বিশ্বাস করতে চাননি। দেখা হওয়ার পর ছবি দেখে বিশ্বাস করেছে।
আরভিনের ফোনেই আমাদের সবার ছবি আছে, সেগুলোই দেখিয়েছি। তখন উনি গলে ঘি। তৎক্ষণাৎ টিকিট হাতে ধরান। আগেই বলে রেখেছিলাম। তাই দেরি হয়নি। গত রাতের ফ্লাইটেই চলে এসেছি। পুণ্যের পরিকল্পনার বাহবা দিতেই হয়। কিন্তু আরভিন তাকে সহজে ছাড়বে না। এও নিশ্চিত তার শ্বশুর। পরে কি হবে এটা ভেবেই উনার কপালের ঘাম ছুটছে। পুণ্য বুঝতে পারে উনার অবস্থা। কিন্তু এবার সে নিজেই ছাড়বে না আরভিন নামের বদ্ধ উন্মাদটাকে। পুণ্য দেশে ফেরার পর আরও 2 দিন হাসপাতালে থাকতে হয়। হৃদমের ইনজুরি পুরোপুরি না সারলেও রিলিজ দেওয়া হয় তাকে। এটা মূলত তার মানসিক সুস্থতার জন্যই। যেহেতু রোড অ্যাক্সিডেন্ট হওয়ায় হৃদমের মুখাবয়ব পরিষ্কার ছিল না, তাই পাড়াপড়শি এবং আত্মীয়রা জানে হৃদম নামক যে লাশটা বিয়ের দিন এসেছিল, সেটা ভুলবশত ভুল বাড়িতে পাঠানো হয়। আর সত্যিকারের হৃদম নামক মানুষটা হাসপাতালে ছিল এতদিন। নাটকীয়ভাবেই উপস্থাপন করা হয় বিষয়টা। যদিও আসল ঘটনা তেমন নয়। বাড়ি ফেরার পর নতুন করে তোড়জোড় করা হয় তাদের বিয়ের। যদিও তাদের ডিভোর্স হয়নি। বিয়ের পর দিন একটা কাগজে সই করলেই ডিভোর্স হয় না। আইনের একটা ব্যাপার আছে। কিন্তু আরভিনের সাথে তার রেজিস্ট্রিটা সত্য। কিন্তু সেটাও বিয়ে বলে মানা যায় না। যেহেতু পুণ্যের ডিভোর্সই হয়নি। তবুও নতুন করে আনুষ্ঠানিকতা মানা হচ্ছে। দ্বিতীয়বার বিয়ের জন্য পুণ্যকে নিজে বাড়ি থাকতে হচ্ছে। যদিও হৃদমের সাথে তার যোগাযোগ হচ্ছে 24 ঘন্টাই। প্রযুক্তির বিশাল আবিষ্কার মোবাইল ফোনের জন্যই সম্ভব হচ্ছে এটা। পুণ্য উপভোগ করছে সময়গুলো। মনের খুব গভীরে যদিও আশঙ্কার বিশাল একটা পাহাড় রয়ে গেছে। আর তার এই আশঙ্কা সত্যি হয় বিয়ের আগের দিন রাতে। একটা সময়ের পর বিয়ে বাড়ির হইচই কমে গেলে শুতে যায় পুণ্য। ঘুমের আবেশ অনুভব হতেই মনে হলো কেউ তাকে দেখছে। অনেকক্ষণ শুয়ে থাকার পরও যখন স্বাভাবিক হতে পারছে না, তখন সে উঠে বসে। টেবিল লাইট জ্বালতেই দেখে আরভিনের নীল চোখ দুটো তাকে দেখছে, সেই তীক্ষ্ণ দৃষ্টিতে। পুণ্যকে উঠতে দেখে আরভিন সহজ, স্বাভাবিক গলায় বলে, কিডন্যাপ করতে চাইছি না তোমায়। কথা বলতে চাইছি। পুণ্য তার থেকেও সহজ ভঙ্গিতে উত্তর দেয়, আমিও। আপনি কি বাইরে যাবেন আমার সাথে? বাসায় বলা বোধহয় ঠিক হবে না। আরভিন বাইরে বেরিয়ে যায় ওর কথায়। পুণ্য দীর্ঘশ্বাস ছেড়ে সেও চলে পিছু পিছু। আরভিন ব্রিজের ওপর পা ঝুলিয়ে বসে, নিচের দিকে মাথা গুজে। আর পুণ্য রাতের একচ্ছত্র আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। সেই শুরু করে প্রথম কথা বলা। হৃদম সব বলেছে আমায়। 3 বছরের বাচ্চাকে ফেলে এসে সত্যিই অন্যায় করেছে হৃদমের মা। কিন্তু আপনার মনে হয় না, আপনি উনার থেকেও বেশি অন্যায় করছেন?
কিছু নিরপরাধ মানুষকে হত্যা করে। কে নিরপরাধ, পুণ্য? আমার জন্মদাত্রী, যে আমাকে 3 বছরের রেখে পালিয়ে এসেছে প্রেমিকের হাত ধরে? নাকি আমার জন্মদাতা, যে কিনা নিজেরও শিশু পুত্রকে একা বাড়িতে রেখে তার দ্বিতীয় স্ত্রীর সাথে ফুর্তি করতে ব্যস্ত? আরভিনের শান্ত গলার বলা কথাতেও পুণ্যের বুক চিরে একটা লম্বা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আরভিনের দিকে দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করে, আর মনিরা কি ভুল করেছিল, আরভিন ফ্রাঙ্কলিন? হৃদমকে ভালোবেসেছে সে, যার জন্য আমার মা আমাকে ছেড়ে এসেছে। হৃদম যদি না আসতো উনার মাঝে, তাহলে উনি আমাকে ফেলে আসতেন না। তার মানে আপনি আমাকেও মেরে ফেলতেন? মানে, আমিও তো হৃদমকে ভালোবাসার মতো ভুল করেছি। তোমাকে মারতে হলে বিয়ে করতাম না। মনিরাকেও মারতে চাইনি। বুঝিয়েছি, হৃদমকে ছেড়ে দেয়ার জন্য। কিন্তু সে তো ছাড়েইনি, উল্টো হৃদমকে সব বলে দিয়েছে। যার জন্য হৃদম সব জানতে পেরেছে আমার সম্পর্কে। আমাকে মারতেন না কেন? আমাকে মেরে ফেললেই তো আপনার ইচ্ছে পূরণ হতো। হৃদম তার প্রথম ভালোবাসা হারিয়ে ভেঙে পড়েছিল। এবার আমাকে হারালে শেষই হয়ে যেত। আর ওর মাও। আরভিন নিচের থেকে চোখ সরিয়ে আনে। পুণ্যের চোখে চোখ রাখে। করুণ দৃষ্টি তার। কিছুক্ষণের মধ্যেই দৃষ্টি ফিরিয়ে নেয়। ছোট নিঃশ্বাস ফেলে বলে, তোমার বলা শেষ? পুণ্য মৌন। আরভিন সম্মতি ভেবে বলতে থাকে, তখন আমার বয়স 6। ড্যাড তার দ্বিতীয় স্ত্রীর সাথে তৃতীয় হানিমুনে সুইজারল্যান্ড, একা বাড়িতে 6 বছরের শিশুপুত্রকে রেখে। যে তখনও জানত না কিভাবে ওভেন ব্যবহার করতে হয়। ফ্রিজের ঠান্ডা খাবার দুদিনেই শেষ। উনারা 3 দিনের মাথায় ফিরবে বলে পুরো 4টে দিনই কাটিয়ে দিয়েছেন। পঞ্চম দিনেও দেখা নেই তাদের। তুমিই বলো, 6 বছরের বাচ্চা কিভাবে 5টা দিন একা কাটাতে পারে? তাও 3 দিন খাবার ছাড়া? পুণ্য নির্বাক ও নিরুত্তর। আরভিন ঠোঁট চেপে ধরে। শুকনো ঢোক গিলে সাথে গলায় দলা বেঁধে থাকা কান্নাগুলোও। অতপর বলে, সেদিন আমি খালি পেটে থাকিনি, পুণ্য। পেট ভর্তি করেছিলাম অনেক অনেক ক্ষোভে। আর সাথে নিজের রক্তেও। তোমাকে সেদিন আমি মিথ্যে বলেছিলাম। নিজের বাবার রক্ত কখনো ছুঁয়েও দেখিনি। উনার মতো ঘৃণ্য মানুষের রক্ত খাওয়া অসম্ভব। হজম করবে না আমার পাকস্থলী। নিজের রক্ত ওই লোকটারই তো, তাই ওই দিন তোমায় বলেছিলাম ওই লোকটার কথা। কিংবা ভয়েও। যদি তুমি ভয় পাও আমায়। যেই লোক নিজের রক্ত খেতে পারে, তাকে তো কেউ ভালোবাসবে না। এই ভয়। পুণ্য,
আমার 13 বছর বয়সে বাবা প্রথম জানতে পারেন আমি একজন রক্তপিপাসু। সাথে সাথেই তিনি আমাকে মেরে ফেলার চেষ্টা করেন। আর আমি নিজেকে বাঁচাতেই উনাকে মেরে ফেলি। আর উনার স্ত্রীকেও। এতে আমার কি দোষ, পুণ্য? পুণ্য এবারেও নিশ্চুপ। আরভিনও অপেক্ষা করে না উত্তরের। সে ভাঙা গলায় বলে, কখনো কারোর ভালোবাসা চাইনি আমি, পুণ্য। প্রথমবার চেয়েছি, কেবল এবং কেবল মাত্র তোমার ভালোবাসার স্বার্থ ত্যাগে, আরভিন। তুমি বোধহয় প্রথমবার আমাকে নাম ধরে ডেকেছ। হ্যাঁ, আর শেষবারও। পুণ্যের জবাবে মুচকি হাসে আরভিন। থমথমে গলায় বলে, কখন কিভাবে ভালোবাসা হয়েছে? আমি জানি না। আর জানতেও চাই না। ভালোবাসা যখন হয়েছেই, তখন আমি তোমায় অন্য কারোর হতে দেখতে পারি? বলো। পুণ্য দাঁত চেপে ধরে। রাগ সামলাতে নাকি কান্না আটকাতে সে জানে না। তবে শক্ত গলায় সে এবার আরভিনের সাথে কথা বলবে। নরম হবে না। না, না, না। একবার না হয় রিদমকে সে কিডন্যাপ করে রেখেছিল, কিন্তু এবার সে না রিদমকে আটকাতে পারবে। আর না ওকে। চোয়াল শক্ত করে পুণ্য। কিছু বলার জন্য মুখ খুলতেই পানিতে ধপাস করে পড়ার শব্দ পেয়ে আঁতকে উঠে সে। ব্রিজের নিচে তাকিয়ে দেখে পানিতে উত্তালতা। আর সামনে আরভিন উধাও। পরিশিষ্ট আধ ঘন্টা যাবৎ ঘরের বাইরে পায়চারি করছে রিদম। ভেতরে ঢোকার সাহস সে পাচ্ছে না। কি অদ্ভুত অনুভূতি। সে বিশ্বাস করতেই পারছে না যে আজ সেই কাঙ্ক্ষিত দিন। যে দিনটার অপেক্ষায় সে প্রহর গুণে ক্লান্ত হতো। সুখময় সেই অদ্ভুত ক্লান্তি। লম্বা দম ফেলে রিদম। নিজের বোকামির জন্য মাথায় চাটি মেরে দরজা খুলে সে। কিন্তু ভেতরের মানুষটাকে দেখেই সে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ে সেখানেই। টুকটুকে লাল বেনারসি পরে আছে পুণ্য। তার ঠোঁট টকটকে লাল। থুতনি, গলা, হাত সব লাল, একেবারে রক্ত লাল। না না, রক্ত লাল না। এটা তো রক্তই। ওই তো। পুণ্যের কাটা আঙুল থেকে রক্ত ঝরছে। যেগুলো সে মুখে তুলে নিচ্ছে আলতো করে। এটা কে? পুণ্যি তো। কিন্তু পুণ্য তো এমন নয়। তার পুণ্য তো সহজ সরল, চঞ্চল আবেগী একটা মেয়ে। তাহলে কে ও? কে? সমাপ্ত।